সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ। হঠাৎ করে কোমরের পেছন দিকে ব্যথা এবং দীর্ঘদিন এই ব্যথা থাকার পরে হঠাৎ করে আমরা খেয়াল করি যে কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে যাচ্ছে, অথবা ঝিনঝিন কিংবা চিনচিন অনুভূতি। এই উপসর্গগুলো উপস্থিত থাকলে অনেক ক্ষেত্রে শনাক্ত হয় যে সায়াটিকা কিংবা পিএলআইডিতে আক্রান্ত হয়েছে। কিন্তু যখনই আমরা শুনি যে পিএলআইডিতে আক্রান্ত, আমাদের মাথায় একটা ধারণা আসে হয়তো বা পিএলআইডি মানেই একটি দীর্ঘ কাটাছেঁড়া এবং একটি বড় অপারেশন। এই আতঙ্ক কিংবা ভয়ের জায়গা থেকে আমরা খুব একটা চিকিৎসা পদ্ধতির প্রতি আস্থা রাখতে পারি না কিংবা সময় ক্ষেপণ করতে থাকি। তবে অত্যাধুনিক প্রযুক্তিতে ছোট্ট একটি ছিদ্রের মাধ্যমে পিএলআইডির সফল অপারেশন করা এখন খুব সহজেই সম্ভব। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি ছিদ্র করে পিএলআইডির সফল অপারেশন, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্বাগতম। স্যার, পিএলআইডি নিয়ে আলোচনা করব। শুরুতে একটু জানতে চাই যে পিএলআইডি কিংবা সায়াটিকা বলতে আমরা কি বুঝি? আপনাকে ধন্যবাদ। পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আসলে মেরুদণ্ড আমাদের অনেক ছোট ছোট হাড় দিয়ে মেরুদণ্ড তৈরি হয়। একটা ছোট হাড়কে আমরা বলি কশেরুকা, আর যেটা আমাদের ভাষায় বলি ভার্টিব্রা। এই একটা হাড়ের সাথে যেন লাগানো থাকে, মাঝখানে এক ধরনের জেলি লাইক স্ট্রাকচার দেওয়া থাকে। এটা সফট, এটা একটা স্প্রিংয়ের মতো কাজ করে, গাড়ির যেমন শক অ্যাবজর্বার থাকে এরকম। এবং এই মাঝখানে জেলি, চতুর্দিকে অনেকগুলো লেয়ার দ্বারা বেষ্টিত। আমাদের চলার জন্য, দাঁড়ানোর জন্য, বসার জন্য ডিস্ক আমাদের খুব প্রয়োজন। কোনো কারণে যদি অনেক বেশি প্রেসার পড়ে যায়, তাহলে দেখা যাবে যে এই যে জেলিগুলো যে বেষ্টনী দ্বারা মানে আপনার প্রোটেক্টেড থাকে, এই বেষ্টনী অনেক সময় ছিঁড়ে যায়, ড্যামেজ হয়ে যায়। এটাকে আমরা বলি যে এটা ডিস্ক হাইনেশন হয়েছে, বালজিং হয়েছে। প্রথম অবস্থায় কিছু লেয়ার হয়তো ড্যামেজ হলো, যখন সবগুলা লেয়ার আপনার হলো ছিঁড়ে যাবে, তাহলে এক রকমের সিমটমস হবে, উপসর্গ দেখা দেবে। যখন আর্লি স্টেজে কিছু আপনার প্রোটেক্টিভ লেয়ার ড্যামেজ হয়, তখন ব্যথা থাকে শুধু কোমরে, সেটাকে আমরা বলি লাম্বাগো। আর যখন এটা আরো বেশি, অর্থাৎ কিনা সব বেষ্টনী পার হয়ে নার্ভের মধ্যে চাপ পড়ে, তখন এটা কোমর থেকে পায়ের দিকে যাবে, যেটাকে আমরা বলি সায়াটিকা। সো লাম্বাগো অ্যান্ড সায়াটিকা দুইটা আলাদা জিনিস। আর্লি স্টেজে এটা আপনার থাকবে হলো লাম্বাগো, আর যখন পায়ের দিকে যাবে একটু লেট, তখন হলো সায়াটিকা। মানে এই যে উপসর্গগুলো থাকছে, আমরা আসলে প্রাথমিক অবস্থায় কি করে বুঝবে একজন ব্যক্তি যে তিনি সায়াটিকা আক্রান্ত নাকি লাম্বাগোতে আক্রান্ত, এবং আক্রান্তের ঝুঁকিতে কারা? ধন্যবাদ। নর্মালি আমরা যে সমস্ত কাজ করি সবসময় কিন্তু ডিস্ক আমাদের হেল্প করে, কাজে থাকে। কিন্তু একটা গ্রুপ, যেমন ইয়াং অ্যাডাল্ট যারা, তাদের কিন্তু ডিস্কগুলোর মধ্যে পানির পরিমাণ বেশি, জেলির পরিমাণ বেশি। সুতরাং যারা খুব বেশি অ্যাক্টিভ লাইফ লিড করে, তাদের কিন্তু ডিস্ক প্রোলাপস বেশি হয়। আপনি ধরে নিতে পারেন 15 বছর থেকে 50-60 বছর পর্যন্ত, এই যে ইয়াং অ্যাডাল্ট, এই বয়সে কিন্তু আপনার ডিস্ক, যেটা প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক হলো বেশি। 70-80 বছরের বয়সের পরে ডিস্ক হয় পরিমাণে কম, কারণ এটা পানির পরিমাণটা শুকিয়ে যায়, কমে যায়। এখন কারা বেশি ঝুঁকিপূর্ণ? যে কোনো লোক যে কোনো সময় পিএলআইডি হইতে পারে, কিন্তু যারা হঠাৎ করে ধরেন বাঁকা হয়ে নয় কিছু করতে গেল, হঠাৎ করে একটা ওজনে ভারী জিনিস টানতে গেল, যে কাজ করে না এরকম একটা কাজ যদি করতে যায়, তাহলে কিন্তু তাদের ডিস্ক প্রোলাপস হতে পারে। আবার ধরুন কোনো অ্যাক্সিডেন্ট, বড় ধরনের কোনো আঘাত। আরেকটা হলো যে যারা অনেক লম্বা টাইম একই অবস্থায় বসে থাকেন, একই অবস্থায় দাঁড়িয়ে থাকেন, তাদের কিন্তু এই ঝুঁকিটা বেশি। যারা ডেস্ক ওয়ার্ক করেন, যেমন অফিসে বসে বসে কাজ, বসে বসে কাজ, আপনি জানবেন যে মেরুদণ্ডের কোমর পোর্শনটা কিন্তু সামনের দিকে একটু বাঁকা, অর্থাৎ কিনা লর্ডোসিস থাকে। এই লর্ডোসিস, এই যে বাঁকাটা যে মেনটেন হয় বিভিন্ন ডিরেকশনে মাসেল দ্বারা। যারা একদমই বসে থাকে, মাসেলগুলো দুর্বল হয়ে যায়। আবার একই সাথে ধরেন বসে আছে, তাদের কোনো এক্সারসাইজ নাই, মানে মাসেলগুলোকে বিল্ড আপ করার জন্য, শক্ত রাখার জন্য কোনো রকম আপনার এক্সারসাইজ নেই। অথবা বসার স্টাইলটা খুব ইম্পর্টেন্ট। আমি বসলাম একটা আর্মি কায়দায়, একদম শরীরটা ছেড়ে দিয়ে বসলাম, একদম হেলিয়ে একদম একদিকে কাত হয়ে বসলাম,
তাহলে কিন্তু এই মাসেলগুলো আস্তে 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 দুর্বল হয়ে যায়। আচ্ছা। সেক্ষেত্রে মেরুদণ্ডের যে পোস্টারটা, যেখানে বাঁকা থাকার কথা, যেখানে সোজা থাকার কথা, ওইটা কিন্তু মেনটেন হয় না। ওইটা যদি মেনটেন না হয়, হালকা একটু বেকায়দায় পড়লেও কিন্তু ডিস্ক প্রলাপস হয়ে যেতে পারে। যারা নিচে বসে কাজ করে সব সময়, যেমন ধরেন ঘরের মধ্যে যারা কাজ করে, তাদের কিন্তু এই ডিস্ক প্রলাপস বেশি হয়। যারা যেমন দেখা যায় যে আমাদের বাসা বাড়িতে মহিলারা বিশেষ করে হঠাৎ করে ঘর সাজানোর জন্য একটা জিনিস ধাক্কা দেখে টানাটানি করলো, একটা ওজনের জিনিস নিয়ে গেলো, তাদের কিন্তু এরকম আপনার ডিস্ক প্রলাপস হতে পারে। আবার আমাদের কাছে পেশেন্ট আসে, যখন অনেক পেশেন্ট আসে যে স্যার আমি তো গোসল করতেছিলাম, আমি বালতির থেকে একটা কাপড় পানি আমি এরকম তুলবো, আমরা একটা মগ দিয়ে পানি তুলতে গেছি, টুক করে আমার একটা শব্দ হলো, তারপর থেকে আপনার ব্যথা ব্যথা শুরু হয়ে গেল। তো এটা হলো আপনার এই ডিস্কগুলো একটা স্প্রিং এর মতো কাজ করে, একটা সার্টেন লেভেল পর্যন্ত প্রেশার নিতে পারে। তার চেয়ে যদি বেশি প্রেশার হয়, তাহলে আপনার এই যে মানে লেয়ারগুলো থাকে, যে পর্দাগুলো, এগুলো ড্যামেজ হয়ে গেলে আপনার ডিস্ক প্রলাপস হয়ে যেতে পারে। আচ্ছা, তো যদি ডিস্ক প্রলাপস হয়ে যায়, শনাক্ত কি করে করবেন? মানে শনাক্ত করার পদ্ধতিগুলো কি? শনাক্ত কেবলমাত্র করার history-র পদ্ধতি মাধ্যমে? একটা হলো খুব সিম্পল, যে পেশেন্টের একটা ইতিহাস, হিস্ট্রি, প্রত্যেকটা রোগের একটা ইতিহাস থাকে, হিস্ট্রি। পেশেন্ট এসে বলবে, আমি যে বললাম স্যার আমি কাট করতে গিয়েছিলাম, হঠাৎ করে আমার এরকম হলো, তাহলে আমরা ধরে নেই যে একটা ইয়াং অ্যাডাল্ট, কোনো সময় তার কোনো সমস্যা নাই, হঠাৎ করে এটা সমস্যা, এটা একটা ধরেন একটা আঘাতজনিত সমস্যা। তখন আমরা পেশেন্টকে আমরা কিছু ক্লিনিক্যাল ফাইন্ডিংস, আমরা রোগীকে আমরা এক্সামিন করি, কোন জায়গাটায় ব্যথা, সে কি একটু বাঁকা হয়ে গেছে কিনা, সামনে বাঁকা হইলে তার ব্যথা যায় কিনা, পায়ের দিকে যায় কিনা, পায়ের আবার কিছু পরীক্ষা আছে। আমরা এই পরীক্ষাগুলো করলে আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি, এবং আরো বুঝতে পারি কোন লেভেল থেকে ডিস্কটা বের হইলো। আচ্ছা। সাধারণত কমনলি একদম কোমরের লাস্ট পোর্শন, আমরা যেটা বলি লাম্বার স্পাইন, L4 L5 L5 এটা কমন জায়গা, এখান থেকে যায়, এটার সাথে আবার কোরিলেট করা যায় কোন লেভেলে। এটা হলো আপনার রোগীকে দেখে পরবর্তীতে আমরা কিছু হেল্প নেই কনফার্ম করার জন্য যে আসলে আমরা যেটা ভাবছি এইটা সঠিক কিনা। ওটার জন্য যেমন সিম্পল আমরা এক্সরে করি, এক্সরেতে তেমন কোনো কিছু আসে না, কিন্তু ডিস্ক প্রলাপসে যদি আমরা 100-এ কনফার্ম হতে যাই, তাহলে আমরা হলো এমআরআই দিয়ে, খুব সিম্পল পরীক্ষা, কোনো রেডিয়েশন নাই, এমআরআই দিয়ে আমরা বুঝতে পারবো কোন জায়গা থেকে কতটুকু ডিস্ক বের হলো, কোন দিকে গেল, কোন নার্ভে চাপ দিল, এগুলো আমরা সমস্ত বুঝতে পারবো এমআরআই করে। এগুলো হলো আপনার কনফার্মেশন। এরপরে ধরেন হলো ফাইন্ডিংস এর উপরে তার চিকিৎসা নির্ভর করে। আচ্ছা, তো একটু যখন আপনারা শনাক্ত করেই ফেলেন যে ডায়াগনোসিস হয়ে গেল, তার পিএলআইডি বা সয়াটিকা হয়েছে, আসলে একমাত্র ভরসা কি তখন অপারেশন, নাকি ওষুধের মাধ্যমে এটাকে কন্ট্রোলে বা নিরাময় বা নিয়ন্ত্রণ করা যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমাদের একটা ভীতি কাজ করে যে পিএলআইডি হলো, ডাক্তারের কাছে যাব, আমাদের মতো যারা সার্জন গেলেই মনে অপারেশন হবে। মজার জিনিস হলো যে ডিস্ক প্রলাপস শতকরা 80-85 ক্ষেত্র বিশেষে 90% কোনো সার্জারি লাগে না। আচ্ছা। সুতরাং 100 জনের মধ্যে 90 জন, 85 থেকে 90 জন হইলো তাদের কোনো রকমের অপারেশন ছাড়া রোগী ভালো হয়। সুতরাং এটা খুব ভালো খবর। অনলি 5%, 10% বা 15% ক্ষেত্রে সার্জারি লাগে। আচ্ছা। আর এই সার্জারি তো এখন ধরেন নানা রকমের আধুনিক প্রযুক্তি পদ্ধতি চলে আসছে, যে ক্ষেত্রে ধরেন কাটাকাটি করতে হয় না। আপনি যেটা বলছিলেন যে কি ভাবে করা যায়, আমরা যেমন এখন আমরা কোনো কাটাকাটি না, ছোট্ট একটা ছিদ্র দিয়ে এন্ডোস্কোপিক্যালি আমরা সার্জারি করি, আচ্ছা। এবং রোগী সকালে অপারেশন করলে বিকালে রোগী চলে যায়। মানে এত মজা, কোনো সেলাই লাগে না। সীমিত সময়ের মাঝেই যে অপারেশন করছে, স্যার একটু জানতে চাই যে পদ্ধতিটা কি, মানে কিভাবে আপনারা করে থাকেন? এটা যদি আমরা দেখেন যে আমরা এই যে আমার সামনে একটা মানে দেওয়া আছে, যে একটা কি বলা যায়, এটা ক্যানোলার মতো দেওয়া আছে, এটা একটা আমরা ওই মনিটর দ্বারা আমরা এইটা দেখেন। আচ্ছা। জাস্ট এটা কিন্তু ম্যাগনিফিকেশন অনেক বড় মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু লেস দেন 1 সেন্টিমিটার। এই যে ডিভাইসটা দেখতেছেন, দেখেন যে অনেক গুড়ি গুড়ি পড়ে আছে, যেগুলো আমরা বের করে আমরা ইচ্ছা করে রেখেছি, যে এই একটা ছিদ্র দিয়েই আমরা সমস্ত কিছু আমরা বের করে ফেলতে পারি। এবং দেখেন এটা দিয়া একদম যে ডিস্ক, ওই যে আমরা মানে যে নার্ভের মধ্যে চাপ ছিল, সেই চাপটাকে একদম ফ্রি করি, এবং এটা কিন্তু 10 টাইমস ম্যাগনিফিকেশন, মানে এত ছোট জিনিসকে 10 গুণ বড় করে আমরা দেখবো। এবং এই জেলি অনেক সময় পোড়াটা চলে আসবে, অনেক সময় পিসমেল ছোট ছোট হয়ে আসবে। নার্ভটাকে যদি আমরা ফ্রি করতে পারি, তার মানে তাহলে পুরোটা অপারেশন ওই মনিটরের মাধ্যমে সফলভাবে করছেন। এমন যেমন এই একটা পেশেন্ট যদি আমরা দেখি, দেখেন এটা কিন্তু অপারেশনের আগে কেমন বাঁকা হয়ে হাঁটতেছে, সে কিন্তু মানে স্বাভাবিক না।
এটাকে যদি আমরা পরেরটা যাই তাহলে দেখবো যে আমরা সার্জারি পরে দেখেন সে সোজা হয়ে গেছে এবং সে সুন্দর হাঁটতেছে। আমরা রোগীর ফলো আপ নিয়ে যদি আমরা কথা বলি যে এই রোগী আউটকামটা কেমন বা এই রোগী কয়দিন হসপিটালে থাকবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। স্যার এই প্রত্যেকটা বিষয় আমরা জানবো, কিন্তু একটু জানতে চাচ্ছি যে আপনি তো বলছিলেন অপারেশন পরবর্তী সময়ে চাইলেই খুব দ্রুত সময়ের মাঝে ঘরে ফিরে যেতে পারে। এই যে অপারেশন পরবর্তী কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা বা আদৌ হাঁটতে পারবে কিনা, স্বাভাবিক জীবনযাপন কিংবা অফিসে কর্মব্যস্ত জীবনে ফেরত যেতে পারবে কিনা, অনেক প্রশ্ন থাকে। প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন স্বনামধন্য স্পাইন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে কথা বলছিলাম যে এন্ডোস্কোপিক বা ছোট্ট একটি ছিদ্রের মাধ্যমে আপনারা ক্যামেরা মনিটরে দেখেন এবং সেটির মাধ্যমে সফলভাবে পিএলআইডির অপারেশন করছেন। এটি সম্পর্কে অনেকে জানে না, আসলে এন্ডোস্কোপিক সার্জারিটা কি, এটি কিভাবে করা হয়ে থাকে, বিস্তারিত জানবো। ধন্যবাদ। আমরা তো সাধারণত সার্জারি বলতেই বুঝি যে কাটাকাটি হবে, যন্ত্রপাতি দিব, দেন আমরা একটা অপারেশন করব। ইনফ্যাক্ট আমরা এই ডিস্ক সার্জারি, পিএলআইডি সার্জারি আমরা সারা জীবন হাজার হাজার কেস করা আছে আমাদের, যেগুলো আমরা কেটে ওই নির্দিষ্ট জায়গায় গিয়ে দেন যে প্রোট্রুডেড ডিস্ক যেটা নার্ভের মধ্যে চাপ দেওয়া আছে আমরা এটা ফ্রি করি। এন্ডোস্কোপির সুবিধা হলো এন্ডোস্কোপি ধরেন একটা ছোট্ট একটা টিউবের মতো, এটা মেটালের মতো, যেমন ছবি দেখালে ভালো, ওর মধ্যে 4-5টা সোর্স থাকে। কি কি? একটার মধ্যে থাকে একটা ক্যামেরা থাকে, এর মধ্যে থাকে একটা লাইট সোর্স, আর একটা হলো পানি, ইরিগেশন। এই 3টা জিনিস থাকে। আমরা যে ছবিটার মধ্যে দেখাইছি একটা স্লিভের মতো, যেটা হলো আমরা বলি ক্যানোলা। তা আমরা ওই ক্যানোলার ভিতর দিয়ে আমরা এই ক্যামেরা দেন লাইট সোর্স এন্ড ইরিগেশন সব আমরা দিয়ে দিই। একটি ছিদ্রের মাধ্যমে 3টি, হ্যাঁ, একটা মধ্যে যাবে, এইটা দিয়েই করবো। আর এইটার মাঝখানে থাকবে আরেকটা ছিদ্র, যেটা দিয়ে আমরা কাটাকাটি ওই ডিস্ক বের করা করবো। সো একটা স্লিভের মধ্যে আমি এই 3টা সোর্স, একটা আপনি মনে করতে পারেন কি যে রডের মতো জিনিসই, সেটা আমরা এইটা হলো এন্ডোস্কোপ, এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে আমি মনিটরের দিকে তাকিয়ে আছি যে আমি কি দেখতেছি, আমি সব স্ট্রাকচার দেখতে পাই। আমরা স্ট্রাকচারটাকে আমরা আইডেন্টিফাই করি, মনিটরের মধ্যে আমরা দেখব। দেখে ডিস্ক তো আমি জানি কোথায়, অ্যানাটমিক্যালি আমি সেই ডিস্কের মধ্যে যাব এবং যে ডিস্কটা বের হয়ে আসছে সেই ডিস্কটাকে আমরা ধরে আস্তে 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 আমি বের করে নিয়ে আসবো। সো এখানে আর কোনো কাটাকাটি নাই, জাস্ট ছোট্ট একটা ছিদ্র করে আমরা একটা ট্রকার এবং ক্যানোলা দিলাম। আমরা কনফার্ম করি যে আমার লোকেশনটা, আমি যে জায়গায় যেতে চাই জায়গাটা আমার ঠিক আছে কিনা। যাওয়ার পরে দেন আমরা হলো যে দেখবো, ক্যামেরায় আমরা দেখবো ওখানে লাইট আছে। আর এখানে আমরা কিছু কাটাকাটি করি, যেমন হাই স্পিড বার ব্যবহার আমরা করি, ওখানে যাতে গরম অনেক হিট তৈরি না হয়, ওখানে নর্মাল স্যালাইন যাওয়ার সুযোগ আছে। সো পিছনে 3টা সোর্স থাকবে, একটা লাইট, ক্যামেরা এবং পানির সোর্স। ওইটা দেশে ওই ছোট্ট ছিদ্র ভিতর দেশে যাবে, আর আমরা ওর মাঝখানে একটা ছোট্ট ছিদ্র থাকবে যেটা আমরা বলি ওয়ার্কিং চ্যানেল। এই ওয়ার্কিং চ্যানেলের ভিতরে আমরা ঢুকে আমাদের ইনস্ট্রুমেন্ট আছে, স্পেশাল ইনস্ট্রুমেন্ট। অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি সফিস্টিকেটেড এবং কস্টলি। কারণ হলো যে নর্মালি যখন আমরা কাটাকাটি করি, কাটার ব্যথা, কাটার সেলাই, কাটার জন্য আলাদা জিনিসপত্র অনেক কিছুর প্রয়োজন হয়। কিন্তু আমরা যখন এই সার্জারি করতেছি তখন এই মেশিনের দামই অনেক। কিন্তু আমি যখন হইলো কাটাকাটি করে করব, ওখানে তো আমার তো কোনো মেশিনের দরকার নাই, শুধু হাতের কাজ। অন্য যন্ত্র লাগবে, কিন্তু ওই যন্ত্রগুলা ধরেন অত দামি যন্ত্রপাতি নাও। আমরা কেটে যে অপারেশনটা করে যে যন্ত্রপাতি ব্যবহার করব, এটা ধরেন অনেক লেস কস্টলি, মানে দাম আছে, বাট এটার তুলনায় কোনো কিছুই না। আর এখানে ধরেন এই মেশিনটা যেমন দাম 1 কোটি টাকার মতো, আবার ধরেন এই মেশিনটা যে আমরা ব্যবহার করি, এই ব্যবহারের খরচ আছে। এই খরচ ধরেন আমার একটু এদিক সেদিক হয়ে গেলে, এটা নষ্ট হয়ে গেলে অনেক টাকা। সেজন্য এটা মেনটেনেন্সের জন্য ধরেন আরো প্রায় 25-30 হাজার টাকা আলাদা রাখতে হয়, যে এটার যে খরচ, হাই স্পিড বার যে জিনিস ব্যবহার হচ্ছে, লাইট সোর্স, ক্যামেরা সোর্স, এগুলার কনজামশন ধরেন আপনার হলো খরচটা একটু বেশি।
সুবিধা হলো কি যারা একটু দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে তাদের ক্ষেত্রে হয়তো বা অন্য পদ্ধতিতে যাওয়াটাই উত্তম, কিন্তু যারা বেয়ার করতে পারে এই খরচটা তাদের জন্য আমি যদি একটু জানতে চাই যে খরচ যারা এফোর্ড করতে পারে তাদের জন্য আসলে কেন এটি অপারেশন করবে, এটা আসলে সফলতার রেট কি রকম আমি এবং আপনাকে একটু সুবিধাগুলো কি? আমি একটু বলি। সুবিধা হলো যেমন আমাদের সেন্টার, আপনি জানেন যে আমাদের সেন্টারটা তো এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ সেন্টার। আমরা কিন্তু এই সেন্টারে মানে আমরা শিখানোর জন্য করার জন্য ধরেন এই পর্যন্ত আমাদের প্রায় 200 কেস হয়ে গেছে, আমার নিজেরই প্রায় 100 কেস, অন্যান্য সার্জন আছে তারাও প্রায় সব মিলে 100টার মতো কেস করে ফেলছে আমাদের এখানে। তো প্রায় 150-200 কেস যে আমরা এখানে করেছি, এখানে কিন্তু অন্য কোনো সেন্টারে এককভাবে এত অপারেশন তো এখনো হয় নাই। আপনি যেটা বলছিলেন যে দাম, এই সার্জারি যদি ধরেন আপনার হলো সে ইন্ডিয়াতেও যদি করে তখন কয়েক লক্ষ টাকা লাগবে। আচ্ছা, যদি আপনি এটা সিঙ্গাপুরে যান 60-70 লাখ টাকা তারা নেবে। আমাদের এখানে তো ধরেন 1.5-2 লাখ টাকাও লাগে না। আচ্ছা, আমরা যেটা আমরা বলতেছি ধরেন আমাদের এই সার্জারি করতে যদি ওয়ান লেভেলে হয় সব মিলে হয়তো ধরেন 1.5 লাখ থেকে 2 লাখ টাকা হাইস্ট খরচ হবে আপনার সবকিছু দিয়ে। এখন ধরেন যদি এমনি একটা অপারেশন যদি আপনি করেন, সেটার জন্য দীর্ঘ সময় হাসপাতালে থাকার একটি খরচ রয়েছে। একটু বলি, যদি আমি কেটেও যদি করি, যদি এই অপারেশন যদি ধরেন বাংলাদেশের কোনো একটা কর্পোরেট হসপিটাল গিয়ে করেন তাহলে তো 3-4 লাখ টাকা লাগে। একদম। সুতরাং আপনি টাকার অঙ্ক। এখন আসেন এই রোগীটাকে আপনার হসপিটালে থাকতে হবে, যদি আপনি সেলাই কেটে যান তাহলে ধরেন 10-12 দিন, তাহলে আপনার ওইটার সিট ভাড়া, কেবিন চার্জ এগুলো আপনি ধরেন। আবার ধরেন হলো যে এটা একদিন মাত্র আমরা রাখি, তাহলে তার 1 দিন বা 2 দিনে তার সিট ভাড়া, প্লাস যখন আমরা কাটাকাটি করি এই যে আবার সেলাই করার এগুলা ধরেন একটা খরচ আছে, যে আপনার এই সার্জারি করার পরে তার ব্যথার জন্য যে মেডিকেশন, যত ওষুধপত্র কিছুই লাগতেছে না। একদমই। আপনি দেখছেন যে রুগীটা আমরা দেখালাম, ওটা কিন্তু আমরা যেদিন করছি তার পরের দিন রুগী হাঁটে এবং রুগী থাকতে চায় না, আমরাও রাখি না, একদিন মাত্র রাখি। তাহলে আপনি এতগুলা জিনিস এবং সে পোর্ট করে তার যে অরিজিনাল কাজে সে চলে যেতে পারতেছে, এটা তার বিরাট সুবিধা। আপনি যেটা বলতেছিলেন যে মানে কমপ্লিকেশন, কোনো সার্জারি কমপ্লিকেশন ছাড়া না, কোনো সার্জারি অ্যাবসলিউট না যে কেউ গ্যারান্টি দেয় বলবে যে আমি সার্জারি করলাম এটা আর কোনো প্রবলেম হবে না। কেউ যদি এটা বলে তাহলে মিথ্যা কথা বলা হবে। পৃথিবীর কোথাও আপনি এরকম ভাবে গ্যারান্টি দিয়ে কোনো সার্জারি করা হয় না। আমরা অনেক সময় রোগীর সাথে হসপিটালের পক্ষ থেকে অনেক কিছু বলি, যদি কেউ যদি এরকম বলে থাকে বা বলি, এটা হলো টোটালি রং ইনফরমেশন। এভাবে বলা যাবে না, কারণ প্রত্যেকটা সাকসেসের পিছনে আপনি আনসাকসেসফুল হইতেই পারেন। ঠিক সার্জারিও এরকম যে এটা দিয়ে চান না, বাট ইউজুয়ালি এখন যেরকম দেখা যাচ্ছে এত দামি জিনিস, টেকনোলজি, অনেক সাপোর্টিং অনেক কিছু লাগে, সেই ক্ষেত্রে সাকসেস রেট ইজ ভেরি গুড। আমরা যেটা আগে কেটে যেটা আমরা করতাম, আমরা মনে করতাম অনেকেরই ধারণা যে আমি তো দেখে করতেছি আর এটা আমি মেশিনে দেখতেছি। নো, মেশিনে বরং আরো বেশি দেখা যায়, মোর স্পেসিফিক। এবং আমি খালি চোখে ধরেন আমি সামনের টুক দেখতে পারি, পিছনে আমি দেখতে পাই না, কিন্তু যখন আমি মেশিনে দেখি তখন আমি মেশিন দিয়ে আমি এটা ঘোরানোর মতো আছে, আমি চতুর্দিকে আমি দেখতে পারি। দ্যাট ইজ দ্য বেনিফিট। সো টেকনোলজি ইজ সাচ যে আমি শুধু চোখে আপনাকে সামনে দেখতেছি কিন্তু আপনার পিছনে আমি দেখতে পাই না, কিন্তু মেশিন দিয়ে যখন আমি ওই ডিভাইসটা ঘুরাই আপনার পিছনটাও আমি দেখতে পারবো, আপনার দুই সাইড দিয়েও দেখতে পারবো, আমি উপর থেকেও দেখতে পারবো। সো অনেকের যে কনসেপ্ট দিক থেকে দেখে একটি সফল অপারেশন একটি ছোট্ট ছিদ্রের মাধ্যমে সম্ভব, প্রত্যেকটি ব্যক্তি আস্থা রাখতে পারে অপারেশনের প্রতি। একদম আলোচনার শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসলে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী যদি পিএলআইডি কিংবা সয়াটিকা সংক্রান্ত কোনো জটিলতা ভোগ করে থাকে যেখানে অপারেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই ছিদ্রের মাধ্যমে অপারেশন করার সিদ্ধান্তটাই হবে এই মুহূর্তের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আস্থা রাখুন বিশেষজ্ঞের প্রতি এবং অবশ্যই একজন দক্ষ চিকিৎসকের প্রতি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।